আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কিভাবে বিসিএস প্রিলিতে 120 নাম্বার পাওয়া যায়। 120 নম্বর। তো এখন কথা হলো 120 নাম্বার আমরা কিভাবে পাবো, তার আগে কথা হলো আমরা 120 নাম্বারের প্রস্তুতি কেন নেব। আমরা জানি যে বিসিএসের 35তম বিসিএস থেকে বিসিএস প্রিলির যে ইয়েতে রয়েছে, সিলেবাসটি রয়েছে, সেখানে বলা হয়েছে যে বিসিএস প্রিলির নাম্বার হচ্ছে 200, আগে ছিল 100। তো 120 মানে হচ্ছে 60% নাম্বার। তার মানে 200তে যদি আপনি 60% নাম্বার যদি পান, তাহলে টোটাল হয়ে যাবে আপনার 120। কারণ হচ্ছে 120 আপনাকে এই জন্যই পেতে হবে যে আমরা জানি হচ্ছে বিসিএস প্রিলিতে পাস করার জন্য 200 তো 200 পেতে হয় না, এবং বিসিএস প্রিলির যে নাম্বারগুলো হয় সেগুলো ক্যাডার খাওয়ার ক্ষেত্রে, নন ক্যাডার হওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু কোনো ধরনের প্রাধান্য বিস্তার করে না। নর্মালি যদি স্পেশাল বিসিএস হয়, যেমন কিছুদিন আগে 42তম ডক্টরদের জন্য স্পেশাল বিসিএস হয়েছিল, 39তম এর আগে ডক্টরদের জন্য স্পেশাল হয়েছিল, তারও আগে শিক্ষা ক্যাডারের জন্য কিছু স্পেশাল বিসিএস হয়েছিল, সম্ভবত 32তম বিসিএস। তো এরকম যে স্পেশাল বিসিএসগুলো হয় সেখানে নর্মালি এমসিকিউগুলো কাউন্ট হয়, এমসিকিউ প্লাস ভাইভে মিলে হচ্ছে তাদের ক্যাডার নিশ্চিত হয়। কিন্তু জেনারেল বিসিএসের ক্ষেত্রে যে 200 নাম্বার হয় সেখানে কিন্তু ক্যাডারের কোনো ইয়ে নাই, সেটা হচ্ছে জাস্ট আপনি রিটেনের জন্য কোয়ালিফাই করা। আর রিটেনে আপনি যখন পাস করবেন আর যখন ভাইভে পাস করবেন, দুটোর নাম্বার মিলেই কিন্তু আপনি ক্যাডার হবেন নাকি নন ক্যাডার হবেন, পাস করবেন নাকি ফেল করবেন, সেটা ডিপেন্ড করে। তার মানে প্রিলিটা হচ্ছে মূলত জেনারেল বিসিএসের ক্ষেত্রে কোয়ালিফাই করার জন্য একটি নাম্বার, স্ট্যান্ডার্ড নাম্বার, যেটাকে বেঞ্চমার্ক আমরা বলতে পারি। 120 নাম্বারটা হলো যে আমরা দেখেছি এই পর্যন্ত 35তম বিসিএস থেকে যে সর্বশেষ যে 41তম বিসিএস সাধারণ বিসিএস হয়েছে, আমি স্পেশাল বিসিএসের কথা বলছি না, এর মাঝে 39 একটা স্পেশাল বিসিএস ছিল, এটাকে বাদ দিই। সাধারণ বিসিএসে এখন পর্যন্ত দেখা গেছে যে নর্মালি আমরা দেখেছি যারা 110-এর মধ্যে পেয়েছে তারা হচ্ছে যে বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করেছে। কখন কখন কেউ বলছে 112, কেউ বলছে 113। তা আমরা এই জন্য আমরা বলি যে বিসিএস প্রিলিতে নাম্বার, প্রশ্ন যত ইজি হোক, প্রশ্ন যত কঠিনে হোক, আপনার জন্য 120 নাম্বার হচ্ছে আপনার জন্য সেফ জোন। দ্যাট মিনস আপনি যদি বিসিএস প্রিলিতে 200 নাম্বারের মধ্যে 120 নাম্বার পান, তাহলে আশা করা যায়, মানে মোটামুটি নিশ্চিত যে আপনি রিটেনের জন্য উত্তীর্ণ হয়েছেন। এখন কথা হচ্ছে এই 120 নাম্বার আপনি কিভাবে পাবেন। তো আমরা যদি এর আগে আপনাকে দেখতে হবে বিসিএস প্রিলি সিলেবাসটা। বিসিএস প্রিলি সিলেবাসে আপনি দেখবেন যে আমরা দেখেছি যদি একদম সাবজেক্ট ওয়াইজ আমরা ভাগ করে দিই, তাহলে আমরা 12টা সাবজেক্ট পাবো। সেখানে আমরা দেখেছিলাম বাংলা ভাষাতে আমরা দেখেছিলাম হচ্ছে 15, আর আমরা দেখেছিলাম বাংলা সাহিত্য দেখেছিলাম হচ্ছে 20, ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি সেখানে ছিল 20, আর ইংরেজি সাহিত্য বা ইংলিশ লিটারেচার সেখানে ছিল আমরা যেটা দেখেছি যে 15। এরপরে আমরা যেটা দেখি যে বিশেষ সিলেবাসে দেখি বাংলাদেশ বিষয়বলিতে যদি আমরা যাই, বাংলাদেশ বিষয়বলি হচ্ছে 30। এরপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলিতে হচ্ছে 20। তারপরে আমরা যদি আসি সাধারণ বিজ্ঞানে আমরা দেখেছি 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যা আমরা আইসিটি বললাম, আইসিটি 15। এরপরে হচ্ছে ভূগোল ও পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা, সেখানে আমরা দেখেছি 10। সুশাসন নৈতিকতাতে আমরা দেখেছি সুশাসন নৈতিকতা ও মূল্যবোধে আমরা দেখেছি 10। তারপরে আমরা যেটা দেখেছি যে সাধারণ গণিতের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে 15, আর মানসিক দক্ষতাতে আমরা দেখেছি 15। এই টোটাল হচ্ছে 200 নাম্বার। এখন এই যে 200 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা সাবজেক্টে আমাদের টোটাল 200 নাম্বার। এই যে 200 নাম্বার, এই 200 নাম্বারের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে গিয়ে অনেকে কিন্তু বিসিএস প্রিলি ফেল করে ফেলে। তার মানে প্রিলির যে স্ট্র্যাটেজিটা, আমাদের প্রিলির স্ট্র্যাটেজি হবে আমি প্রিলিতে পাস করব, কোয়ালিফাই করে আমি রিটেনে যাব।
আমার প্রস্তুতি এমন হওয়ার দরকার নেই যে প্রিলিতে আমাদের 200-তে 200 পাবো, অথবা প্রিলিতে আমি 180, 170 বা এরকম পাবো। কারণ আপনার অত নাম্বার প্রস্তুতি নিতে গিয়ে আপনি যখন দুনিয়ার সব কিছু পড়ে ফেলেন, পরীক্ষার হলে গিয়ে যখন আপনার মাথা ঘোরে, তখন কিন্তু আপনি আর ভালো করতে পারেন। আসার পরে বলেন যে ইস, এটা তো পারতাম, ভুল দিয়ে আসছি, পরীক্ষার হলে গিয়ে আমি কনফিউজড হয়ে গেছি। এই যে কনফিউশনগুলো তৈরি হয়, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আর মূলত একটা যেটা বলবো, আপনি যখন সব কিছু এলোমেলোভাবে পড়েন, তখন কিন্তু আপনি পরীক্ষার হলে গেলে আপনার মাথা এলোমেলো হয়ে যায়। তার মানে প্রিলি পাওয়াতে 120 নাম্বার পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে গুছিয়ে পড়তে হবে, এবং আপনাকে আরেকটা বিষয় নিশ্চিত করতে হবে যে আপনি কি কি বিষয় পড়বেন, কি পড়বেন আর কি বাদ দিবেন, কি পড়বেন আর কি বাদ দিবেন। এই দুটো স্ট্র্যাটেজি আপনাকে মনে রাখতে হবে। আর এই যে কি পড়বেন আর কি বাদ দিবেন, এটার ভিতরেই কিন্তু নির্ভর করে আপনার প্রিলি পাস করবেন নাকি ফেল করবেন। কারণ হচ্ছে আপনি দেখবেন আপনি অনেক পড়েন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো নাম্বার ভালো স্কোর উঠাতে পারছেন না, ভালো মার্কস পাচ্ছেন না। কিন্তু আপনার থেকে আরও কম পড়ুয়া একজন দেখবেন সারাদিন হয়তো ঘুরে টুরে অল্প পড়ে, সেও কিন্তু প্রিলি পাস করে ফেলছে, বা পরীক্ষার 1-2 মাস আগে পড়েও প্রিলি পাস করে ফেলছে, এরকম ঘটনা আছে। তো এটার মূল কারণ হচ্ছে সে কিন্তু স্ট্র্যাটেজিটা জানে যে কী ফলো করলে প্রিলি পাস করা যায়। আর আপনি হয়তো সব কিছু পড়ে ফেলছেন, পরীক্ষার হলে গিয়ে আপনার মাথা তালগোল হয়ে গেছে। তো প্রিলিতে 120 নাম্বার পাওয়ার জন্য যে স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে, এই যে প্রথম হচ্ছে আপনাকে গুছিয়ে পড়া, এটা আগে আপনাকে গুছাই নিতে হবে যে আমি গুছিয়ে পড়বো, এলোমেলো না পড়ে গুছিয়ে পড়বো। কি পড়বেন আর কি বাদ দেবেন সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় হলো, যে পরীক্ষার হলে যে আগে যে আপনি যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এই একটা মোটা বই পড়েন না, সেই চিন্তাটা বাদ দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমরা যেটা দেখলাম যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে বিসিএস প্রিলির যে সিলেবাস আছে, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যে বিসিএস প্রিলি, শুধু আন্তর্জাতিক বিষয়গুলিতে বলা হয়েছে সাম্প্রতিক ও চলমান ঘটনার উপরে 4 নাম্বার। তার মানে প্রিলিতে সিলেবাসে সাম্প্রতিকের জন্য ওরা বলছে যে মাত্র আপনি 4 নাম্বার পাবেন। কিন্তু আপনি পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয় না পড়ে, বারবার রিভিশন না দিয়ে, কমন বিষয়গুলো রিভিশন না দিয়ে আপনি যখন সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বাজারে এত মোটা একটা বই পড়ে দুনিয়ার সাল, তারিখ, ডেট, নাম পড়ে পরীক্ষার হলে গিয়ে দেখেন যে 1 নাম্বার বা 2 নাম্বার কমন পাইছেন, কিন্তু 1-2 নাম্বার দিয়ে তো আপনি পাস করতে পারবেন না, তখন কিন্তু আপনার ফেলের এটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। তার মানে পরীক্ষার আগ মুহূর্তে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অত মোটা বই পড়ার দরকার নেই। এখন কেউ বলতে পারেন যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়বো না, অবশ্যই পড়বেন, তবে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে যত নাম্বার বেশি না, মাত্র 4 নাম্বার। আমি বাংলাদেশ বিষয় বলে যদিও সিলেবাসে নেই, তারপর আলোচিত বিষয় থেকে 2-4 নাম্বার থাকে। তা আমি ধরে নিলাম সাম্প্রতিক সাধারণ জ্ঞানে হচ্ছে টোটাল 10-এ ধরলাম, তাও তো আপনার 190 নাম্বার থাকে। তো আপনি 190 নাম্বার ভালোভাবে প্রস্তুতি নিন। সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনি দুনিয়া সব পড়লেও তো আপনি এই যদি 10টাও আসে 10 তো পাবেন না আপনি। তাহলে আপনি কি করতে পারেন? আপনাকে কমন টপিকগুলো পড়তে হবে, যে টপিক থেকে প্রশ্ন থাকবেই। তার মানে আমি এবার আসি যে বাংলার ভাষাতে আপনি যে 15তে আপনি টার্গেট নেন, আপনি 10 নেবেন। সাহিত্যেতে আপনি 20-এতে যে টার্গেট, সেখানে মনে করেন আপনি 15 পাবেন। ইংলিশ গ্রামারে আপনি টার্গেট নেন যে আমি 20-এ 15 নেব, দেখবেন আপনার 120-এর উপরে কিন্তু প্রস্তুতি হবে। 120-এর উপর প্রস্তুতি নিলে কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে 120 পাবেন। ধরে নিন আপনি 150 নম্বরের প্রস্তুতি বা 140 নম্বর। ইংরেজি সাহিত্যে আপনি দুনিয়া সব কিছু পড়ে ফেললেও আপনি 15 পাবেন না, আপনি ধরে নিলেন এখানে 8 থেকে 10 পাবেন। আমি ধরলাম 8 পাবেন, আপনি বেশি না, অর্ধেকটাই ধরলাম, অলমোস্ট অর্ধেক। বাংলাদেশ বিষয়বলিতে আপনি যদি নর্মালিও পড়েন, তাও আপনি কিন্তু 20 থেকে 25 নাম্বার পাবেন, ঠিক আছে? তো আমি কমটাই ধরলাম 20। আন্তর্জাতিক বিষয়বলিতে একদম কমনলি 15 নাম্বার কমন পাওয়া যায়। সাধারণ বিজ্ঞানে আমি ধরলাম আপনি 10 প্রস্তুতি নিলেন, আইসিটিতে 10, ভূগোলে ধরলাম হচ্ছে আপনি 5 নিলেন অর্ধেক, সুশাসন নৈতিকতা ধরলাম 5। আর গণিতে যদি আপনি গণিত এক্সপার্ট না হন, তারপরেও আপনি গণিতে যে বিসিএসের যে গণিত আসে সেখানে আপনি প্রস্তুতি নেন 10। মানসিক দক্ষতাতে 10 থেকে 12 নাম্বার উঠানো একদম ইজি। আমি একবারে দেখবেন ইজি কোশ্চেন, আমি মানসিক দক্ষতাতে 12 দিলাম। তো আমি যদি এখন কাউন্টিংয়ে যাই, কাউন্টিংয়ে গেলে কী হবে দেখেন, 10, 15, 25, 25 আর 5 হলো 30, আর 30 আর 10 হলো 40, 15, 15, 30, 40, 40। আমি খুচরাতে পরে আসতেছি, 8 নাম্বার বাদ রয়েছে। 40-এর 2 কত, 40-এর 20 হলো 60, 60 আর 15 75, 75 আর 85, 85 10 কত 95, 95 আর 5 হচ্ছে 100, 100 আর 5 হলো 105, 105 আর 10 হলো 115, 115 আর হলো 12 আর এদিকে 8, 20, তার মানে কত 120, 135 নাম্বার।
তার মানে যদি আপনি একদম রাফলিও যদি ধরেন আপনার 135 নাম্বার আপনার চলে আসছে এখানে, তার মানে আপনাকে এই টার্গেটটা নিয়ে যে আমি বাংলা ভাষাতে মানে বাংলা ব্যাকরণে আমি 15 15 দরকার না, আমি 10 পাবো, সাহিত্যতে আমার 20 দরকার না, আমি 15 নেব, ইংরেজিতে ভাষাতে আমি মানে ইংলিশ গ্রামারে আমি নেব 15 নিব, আর সাহিত্যে আমি ধরলাম 8 থেকে 10, আমি কমটাই ধরলাম 8 থেকে 10 ইজিলি উঠানো যায়। আর বাংলাদেশ বিষয়বলিতে একদম ইজিলি 25 উঠানো যায়, আমি কমটাই ধরলাম 20। আন্তর্জাতিক বিষয়বলি তো একবারে কমও যদি ধরি 15 তো পাওয়া যায়, আপনি দেখবেন কীভাবে। এখন কথা হচ্ছে এই যে টপিকগুলো এগুলো আপনি কীভাবে প্রস্তুতি নেবেন। আপনার টার্গেট কিন্তু এটাই থাকবে, এটা না, আপনার টার্গেট থাকবে এটা পাওয়া। এটা পাওয়ার জন্য তো আপনার বাংলা ভাষাতে কি কি জিনিস আপনি পড়লে, আমি এটা মুছে ফেলতেছি যে বাংলা ভাষাতে আপনি কি কি জিনিসগুলো পড়লে আপনি হচ্ছে 15 তো 10 পাবেন, ইজিলি পাবেন। তার মানে আপনাকে ওই যে বললাম কী কী পড়বেন, কী কী বাদ দেবেন, সেটা আজকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি বাংলা যেটা পড়ে ফেলবেন সেটা হচ্ছে বাংলা বানান। এখান থেকে কিন্তু বিসিএস প্রিলির বাংলা অংশ প্রশ্ন থাকে এবং বিসিএস প্রিলির মানসিক দক্ষতা যে অংশ থাকে সেখানে থাকে। তার মানে বানান শুদ্ধিকরণ যেটাকে বলে। তারপরে সন্ধি থেকে কোশ্চেন একটা থাকেই, সন্ধি পড়েন। তারপরে আপনি পড়েন হচ্ছে সমাস পড়েন। তারপরে কি পড়বেন, সমাস পড়লেন। তারপরে হচ্ছে আপনার ধ্বনি ও বর্ণর একটা অংশ থাকে, তো ধ্বনি ও বর্ণ থেকে কমন প্রশ্নগুলো আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আমরা এক্ষেত্রে আমরা বিসিএস প্রিলির যে অ্যানালাইসিসের যে সাজেশনটা আছে আমরা সেটাও দেখে নিতে পারি এখান থেকে যে আমরা কী কী পড়তে পারি। তো তাহলে আপনি এইটা পড়লেন। আর বাংলাতে যেটা হয় একদম কমন একটা কোশ্চেন হচ্ছে, আমি জাস্ট কমন জিনিসগুলো বলছি, যে প্রতিশব্দ আপনি পড়েন, এটা আপনার জন্য কমন। তারপরে হচ্ছে আমরা দেখেছি বাংলা পরিভাষা থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে, তো আপনি পরিভাষাটা পড়েন। তারপরে কি পড়বেন, পরিভাষার পরে বিপরীত শব্দ থাকে একটা, বিপরীত শব্দ, তো বিপরীত শব্দ 7। এরপরে আপনি পড়েন হলো এখন যেটা পড়তে পারেন, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ, ধ্বনি ও বর্ণ যেটা পড়ছিলেন। তারপর আরেকটা বিষয় আপনারাকে পড়তে পারেন, সেটা হলো সন্ধি। বিপরীত শব্দ তো দিলাম, বিপরীত শব্দ পড়লেন। গুরুত্বপূর্ণ বাংলা শব্দ অর্থ, যদি এই শব্দ অর্থটা আপনার কিন্তু কমন আসবে না, আপনি এটা কমন পালায় পেতে গেলে অনেক বেশি পড়তে হবে, আপনার এটা পড়ার দরকার নেই। এটাকে আপনি বাদ দিয়ে আপনি পড়ুন হলো 8 নম্বরে, সেটা হলো বিপরীত শব্দ পড়লেন, প্রতিশব্দ পড়লেন, সমাস পড়লেন, সন্ধি, বানান, বাক্য শুদ্ধিকরণ পড়ুন। বাক্য শুদ্ধিকরণ পড়েন। তারপরে আপনি পড়তে পারেন হচ্ছে যে উপসর্গ পড়তে পারেন, উপসর্গ পড়তে পারেন। তারপরে আপনি যেটা পড়তে পারেন সেটা হলো প্রকৃতি প্রত্যয় পড়তে পারেন। তো প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে যেটা হবে একটু খেয়াল করুন, আপনার কাছে মনে হবে প্রকৃতি প্রত্যয় তো অনেক কঠিন, আমি তো পড়ে মনে রাখতে পারি না। প্রকৃতিপত্র আপনার সকল না পড়ে শুধু বিগত সালে বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাতে প্রশ্নগুলো আসছে এগুলো পড়লে ইনশাল্লাহ প্রকৃতিপত্রতে আপনি কমন পেয়ে যাবেন। এ হলো বাংলা 10-10-এর এরপরে আমরা বাংলা সাহিত্যে আপনি যদি 20-এর ভিতরে 15 পেতে চান তাহলে আপনাকে কী কী পড়তে পারেন। বাংলা বানান কিন্তু অনেক সময় 2-3টেও থাকে, ঠিক আছে, বাংলা বানান সবসময়, প্রতিশব্দ অনেক সময় একটার অধিকও থাকে। তো বাংলা সাহিত্যে যদি আপনি 20-এর মধ্যে 15 পেতে চান তাহলে আপনি কী পড়তে হবে, রবীন্দ্রনাথ পড়ে ফেলতে হবে, রবীন্দ্রনাথ A to Z, তার রচনা এভরিথিং। তারপর আপনাকে নজরুল পড়ে ফেলতে হবে, নজরুলের এভরিথিং পড়বেন। তারপরে আপনি যেটা পড়বেন সেটা হলো যে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক যে গ্রন্থ রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন 2-3টা পর্যন্ত থাকে, মুক্তিযুদ্ধভিত্তিক যত গ্রন্থ আছে সব পড়ে ফেলবে। এছাড়া হচ্ছে বিভিন্ন যে বই রয়েছে বা গ্রন্থ রয়েছে, বিভিন্ন গ্রন্থের বিষয়গুলো, অর্থাৎ এই গ্রন্থটা কি বিশেষ করে দেশভাগ আর হলো তেভাগা আন্দোলন গ্রন্থের বিষয়গুলি, এই বিষয়টা পড়বেন। তারপরে কি পড়বেন, চরিত্র পড়বেন, বিভিন্ন কবি সাহিত্যিকদের বিখ্যাত যে চরিত্র আছে সেই চরিত্রটুকু পড়বেন। তো ব্যক্তিত্ব পড়লেন রবীন্দ্রনাথ, নজরুল, আর কি কারোর পড়বেন না, অবশ্যই পড়বেন। তাহলে আর কাকে পড়বেন, আর পড়বেন হচ্ছে বঙ্কিমচন্দ্রটা পড়বেন, বঙ্কিমচন্দ্র পড়বেন। আর কি পড়বেন, বঙ্কিমচন্দ্রের পরে পড়বেন হচ্ছে মাইকেলের পড়ে ফেলবেন, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তকে পড়বেন। আর এরপরে আপনাকে যেটা পড়তে পারেন সেটা হলো ব্যক্তিদের মধ্যে 6-7 নম্বরে আমরা যদি লিখি কবি জসীমউদ্দিন পড়বেন, কবি জসীমউদ্দিন।
এরপরে কাকে পড়বেন? কবি জসীমউদ্দিনের পরে আপনাকে পড়তে হবে আলাউল পড়তে পারেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে মীর মোশাররফ হোসেন আমাদেরকে পড়তে হবে। মীর মোশাররফ হোসেন পড়বেন। আর কাকে পড়বেন? প্রমোদ চৌধুরীকে পড়বেন। তাহলে আর কাকে পড়বেন? আর অন্য আরও আছে, যেমন ডক্টর শামসুর রহমানকে পড়তে পারেন, কবি শামসুর রহমানকে পড়তে পারেন। আর এখন হচ্ছে যেটা বলে সৈয়দ শামসুল হক পড়তে পারেন, সৈয়দ শামসুল হক পড়লেন। আর হলো প্রমোদ চৌধুরী তো বললামই, আর হলো আমাদের মুনির চৌধুরী পড়তে পারেন। এগুলো হচ্ছে কমন। আপনি এরপর বেশি যদি আপনার হাতে সময় থাকে আপনি তখন সেটা পড়লেন, সেটাও কিন্তু। এরপরে আমাদের জানি চর্যাপদ থেকে কোশ্চেন থাকে, তার মানে চর্যাপদের A to Z আপনাকে পড়ে ফেলতে হবে, চর্যাপদ। এরপরে আপনাকে বাংলা সাহিত্যের যে মধ্যযুগের যে বিভিন্ন বিষয়গুলো আছে, মধ্যযুগ পুরোটা পড়ে নেবেন। চাইলে বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিসও দেখতে পারেন, এখানে মধ্যযুগটা গুছায় দেওয়া আছে। এই মোটামুটি। এরপরে যেটা হচ্ছে পত্রপত্রিকা পড়তে হবে। পত্রপত্রিকা থেকে কম প্রশ্ন থাকে, বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক কি, গুরুত্বপূর্ণ পত্রিকার প্রতিষ্ঠার সাল, এটা কোথা থেকে প্রকাশিত হয়, এই জিনিসগুলো একটু দেখতে হবে পত্রপত্রিকা। এরপর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা সাহিত্যের বিভিন্ন প্রথম। বাংলা সাহিত্যের প্রথম যেমন ওই যে বাংলা সাহিত্যে ধরেন হলো ওই যে পাঁচালী গানের জনককে, তারপরে হলো আমরা জানি দশরথী রায়, তারপরে হলো টম্পা গানের জনককে, তারপর বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাটকে, এরকম, বা আধুনিক বাংলা কবিতার জনককে, এই জিনিসগুলো বাংলা সাহিত্যের যে প্রথম। যদি আপনি এটা পড়েন আশা করি বাংলা সাহিত্যে আপনার 15 উপরও পেতে পারেন, ধরে নিলাম। আশা করি এখান থেকে আপনারা 15 নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনার বাংলাতে এটা পড়া শেষ। তাহলে এগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার বাংলা মোটামুটি 120 নাম্বারের জন্য বাংলার যে অংশটুকু এটা অনেকটাই কাভার হয়ে যাবে। এরপরে আমরা যদি আসি ইংলিশ লিটারেচারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী পড়বেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে একদম প্রিপোজিশন একদম কমন, তার মানে প্রিপোজিশন থেকে কোশ্চেন একটা থাকবেই। তারপরে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে 2-3টেও থাকতে পারে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তারপরে আমরা যদি আসি যে মানে একদম কমন যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে যে সিঙ্গুলার এবং প্লুরাল, এটা কিন্তু একদম কমন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তারপরে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন প্রকার মডিফায়ার, যেমন হচ্ছে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, মডিফায়ার। তারপরে আমরা দেখেছি ক্লজ, বিভিন্ন প্রকার ক্লজ আছে না, নাউন ক্লজ, পার্টিসিপল, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজগুলো আর কি। মডিফায়ারগুলো তো পড়বে না, এগুলো পড়বেন। তারপর আর কি পড়বেন, একদম কমন একটা জিনিস আসে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এখান থেকে কোন কোশ্চেন থাকে, তার মানে ভয়েস চেঞ্জ পড়বেন। এরপরে আপনারা যেটা পড়বেন 5, 6, 7, সেটা হচ্ছে ন্যারেশন। তবে ন্যারেশন সবসময় নাও থাকতে পারে, কিন্তু প্রায় আসে আর কি। ভয়েস কিন্তু একদম কমন, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা করি যে কি পড়বেন, আর এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন। 9 নম্বরে যদি আমরা আসি, সেন্টেন্স কারেকশন আমরা পড়ব। সব কিন্তু আমার পড়ার দরকার নেই, সেন্টেন্স কারেকশন। তারপরে আমরা 10 নম্বরে যদি আসি তাহলে আমাদের কি পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড থেকে কিন্তু এখন কোশ্চেন থাকে। আর আপনারা যেটা পড়তে পারেন সেটা হলো পার্টস অফ স্পিচটা খুব ভালোভাবে পড়ে নেবেন, পার্টস অফ স্পিচ। আর ভোকাবুলারি, এখন বলতে পারেন ভোকাবুলারি তো এটার কোনো আগা নাই গোড়া নাই, এটা আমি শেষ করব কীভাবে। ভোকাবুলারি যদি সব পড়তে না পারেন, শুধু বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, বিগত সালের ভোকাবুলারি, এগুলো পড়লে অনেকটাই কভার হয়ে যায়। ভোকাবুলারিতে প্রশ্ন কিন্তু ভালোই থাকে আর কি, মানে মোটামুটি মাঝে মাঝে বেশিও থাকে, কখনো কখনো তবে 1-2টা কোশ্চেন থাকে। আর যেটা হয় সেটা হলো যে আমরা আরেকটা জিনিস পড়তে পারি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়তে পারি। কন্ডিশনাল সেন্টেন্স যদি আপনি পড়েন আশা করি মোটামুটি এখান থেকেও মাঝে মাঝে কমন আসে। এরপরে যেটা পড়বেন রাইট ফর্ম অফ ভার্বস পড়বেন। আর এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এগুলো যদি পড়েন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি মোটামুটি এগুলো যদি পড়েন, তাহলে আশা করি যে আপনার হচ্ছে মোটামুটি আপনার এই পিলির এই ইংলিশের অংশটা কাভার হয়ে যাবে।
এরপরে আমরা চলে আসি যে ইংলিশ লিটারেচারে কী কী পড়বেন, যে 120 নাম্বারে পেতে গেলে 120 নাম্বারে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের যেটা করতে হবে সেটা হলো প্রথমে হতো উইলিয়াম শেক্সপিয়ারের A to Z, তার মানে হচ্ছে শেক্সপিয়ার A to Z। তারপরে জর্জ বার্নার্ড শো, জি.বি. শো, জর্জ বার্নার্ড শো, জি.বি. শো পড়ে নেবেন। তারপরে হলো বিভিন্ন, আমরা আরও কয়েকজন ব্যক্তির নাম বলে যাই গুরুত্বপূর্ণ, সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ার পড়লেন, জর্জ বার্নার্ড শো পড়লেন, তারপরে হচ্ছে W.B. ইয়েটস, তারপরে হচ্ছে আমরা যদি লিখি জর্জ ইলিয়ট, পড়বেন। তারপরে আমরা যেটা পড়েছি রোমান্টিক যুগের যে কবিগুলো রয়েছে তাদেরকে কিন্তু সব পড়ে ফেলতে হবে, জন কিটস থেকে শুরু করে, মানে রোমান্টিক যুগ খুবই গুরুত্বপূর্ণ, রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক প্লাস ভিক্টোরিয়ান, এই দুইটা যুগ কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা যুগ বেশি ইম্পর্ট্যান্ট হলো এলিজাবেথ। এই তিনটা যুগ বেশি করে পড়বেন। এর মাঝে আর কে কোন যুগের কবি সাহিত্যিক সেটা আমাদেরকে পড়তে হবে, কে কোন যুগের কবি সাহিত্যিক। তো এগুলো যদি পড়েন মোটামুটি হচ্ছে যে কমন। এরপরে হচ্ছে এই আরেকটা বিষয় ইম্পর্ট্যান্ট, যেটা হলো যে বিভিন্ন গ্রন্থের হচ্ছে চরিত্রগুলো একটু পড়ে নেবেন, ক্যারেক্টার, গ্রন্থের চরিত্র, যে কে কোন গ্রন্থের চরিত্র ছিল এগুলো পড়তে হবে। আর হলো আর উপন্যাসিকের মাঝে একজনের নাম খুবই গুরুত্বপূর্ণ, চার্লস ডিকেন্সের নাম আমি বলিনি, চার্লস ডিকেন্স আপনাকে কিন্তু পড়তে হবে উপন্যাসিকের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ চার্লস ডিকেন্স আপনাকে। এছাড়া যে ইংরেজি সাহিত্যে যে বিখ্যাত গ্রন্থগুলো রয়েছে, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম, এটা বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বই দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও পড়ে নিতে পারেন, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম। আর কে কোন যুগের এটা তো পড়তে বলছি। আর আরেকটা হলো বিষয় পড়বেন হচ্ছে বিভিন্ন যুগ, মানে রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত, বিভিন্ন যুগ, ভিক্টোরিয়ান পিরিয়ড কত সাল থেকে কত সাল, এই যে যুগগুলো পড়লে মোটামুটি আশা করা যায় যে আপনারা হচ্ছে যে বিসিএস যে প্রিলি আছে সে প্রিলিতে আপনারা ভালো করতে পারবেন এই ইংলিশ লিটারেচারের অংশে। এরপরে আসি বাংলা অংশে কী পড়বেন। আরে বাংলাদেশ বিষয়াবলী অংশে, তার মানে আমাদের 4টা গেল। বাংলাদেশ বিষয়াবলীতে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো প্রথম হচ্ছে মুক্তিযুদ্ধ যা আছে A to Z, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু, একদম A to Z পড়ে ফেলতে হবে। মুজিবনগর সরকার, 6 দফা A to Z, 69-এর গণ অভ্যুত্থান, এরপরে হচ্ছে 70-এর নির্বাচন। আর মুজিবনগর সরকার তো বলেছি, মুজিবনগর সরকার থেকে কিন্তু কোশ্চেন থাকেই। এরপরে পড়বেন হচ্ছে বীরশ্রেষ্ঠগুলো, 1 2 3 4 5 6 7, বীরশ্রেষ্ঠ সব দরকার নাই, বীরশ্রেষ্ঠ হচ্ছে গুরুত্বপূর্ণগুলা, মানে কে কোন সেক্টরে যুদ্ধ করছে, কে আগে মরছে, কে পরে হয়েছে, কোন জায়গা থেকে কোন জায়গা কবর দিছে, এই জিনিসগুলো। কিন্তু ওই যে কত সালে জন্মগ্রহণ এগুলো লাগবে না, কিন্তু মৃত্যুটা সব না হলেও কয়েকজনের মৃত্যুটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। যেমন সর্বশেষ মৃত্যু করেছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর, তো কোথায় উনি জানেন 1971 সালে 14 ডিসেম্বর, এরকম যে কে প্রথম হয়েছিল। তো এরকম জিনিসগুলো যদি আপনারা পড়ান হবে। তারপরে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আপনাকে পড়তে হবে অর্থনৈতিক সমীক্ষা, তারপরে হচ্ছে বিষয়গুলো পড়তে হবে বাংলাদেশের যে বিভিন্ন সম্পদ রয়েছে, বিভিন্ন সম্পদ, যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, এই সম্পদগুলো মোটামুটি এগুলো পড়লে অনেকটা কাভার হয়। এছাড়া আপনাদের আরও যে জিনিসগুলো পড়তে হবে, যে প্রাচীন যুগ থেকে শুরু করে প্রাচীন যুগের বিভিন্ন যে জনপদ আছে, প্রাচীন জনপদ, এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে ব্রিটিশদের যুগ, মুঘলদের যুগ, সুলতানি আমল, ব্রিটিশ যুগ, মুঘল যুগ, তারপরে হচ্ছে সুলতানি আমল। তারপরে আমরা জানি হচ্ছে যে আরেকটা আমল রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন যে সেন বংশগুলো রয়েছে, সেন বংশ, পাল বংশ, তার রাজা শশাঙ্ক, এগুলো মোটামুটি পড়লে আপনার অনেকটাই কাভার হয়ে যায়। এছাড়া
আপনারা যেটা পড়তে পারেন সেটা হলো বাংলাদেশের খেলাধুলা অংশ থেকে কিন্তু প্রশ্ন কমন থাকে, তার মানে বাংলাদেশের খেলাধুলা পড়লেও বাংলাদেশ বিষয়গুলিটা হবে। এ হলো সংক্ষেপে, আরও অনেক পড়া আছে, জাস্ট আমি এগুলো বললাম, এই জিনিসগুলো আপনারা আগে পড়বেন। তা আন্তর্জাতিকের ক্ষেত্রে কী কী পড়বেন? আন্তর্জাতিকের ক্ষেত্রে সংগঠন, যত সংগঠন আছে গুরুত্বপূর্ণ সকল সংগঠন পড়বেন। আন্তর্জাতিকে কী কী পড়বেন? আন্তর্জাতিক বিষয়গুলি তো পড়বেন হচ্ছে যত সংগঠন আছে, সংগঠন বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে সংগঠন, জাতিসংঘ, ওআইসি, তারপরে হচ্ছে ন্যাটো, তারপরে আরও কী যে বলে ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে গুরুত্বপূর্ণ যে WTO, যে গুরুত্বপূর্ণ যত সংস্থা আছে সকল সংস্থা খুব ভালোভাবে পড়বেন, কারণ সংস্থা থেকে প্রশ্ন থাকে। এরপরে বিভিন্ন চুক্তিগুলো পড়বেন, চুক্তির বিষয়বস্তু, বিভিন্ন চুক্তিগুলো পড়বেন। তারপরে হচ্ছে জলবায়ু সম্মেলন, যে জলবায়ু যে সম্মেলনগুলো রয়েছে বা বিভিন্ন সম্মেলনগুলো ভালোভাবে পড়বেন। আর হচ্ছে আলোচিত যে বিষয়গুলো রয়েছে, বিশ্বের যে বর্তমান আলোচিত বিষয়গুলো, আগের এবং বর্তমানে সে আলোচিত বিষয়গুলো যদি আপনি পড়েন, আশা করি বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিসের বইয়ের আন্তর্জাতিক অংশটুকু আপনারা ফলো করতে পারেন। গত BCS-এ প্রায় 41তম BCS-এ প্রায় 20টার মাঝে প্রায় এখানে 14-15 মতন কমন ছিল, আপনারা এটা দেখতে পারেন। এরপরে আপনারা যেটা দেখতে পারেন সেটা হলো বিভিন্ন সংগঠনের কার্যাবলী। এটা যদি বিভিন্ন সংগঠনের মধ্যে আসে, বিভিন্ন সংগঠনের সদর দপ্তরও কিন্তু আছে, সদর দপ্তর। তো এগুলো মোটামুটি পড়লে, আর হচ্ছে কিছু টার্ম আছে পড়ানো, জিওপলিটিক্যালি কিছু টার্ম আছে, যেমন হচ্ছে পিংপং ডিপ্লোমেসি, তারপরে সানশাইন পলিসি, এরকম কিছু যে ডিপ্লোম্যাটিক যে টার্ম আছে, অভিধান আছে, সেই অভিধানগুলোকে আপনাকে জানতে হবে। তো মোটামুটি জানলে আন্তর্জাতিক আপনাদের হয়ে গেল। আর এরপরে যদি আমরা আসি সাধারণ বিজ্ঞানের প্রথম যেটা করতে হবে, আপনাকে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। সাধারণ জ্ঞানের বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি পড়েন, তারপরে আপনার জন্য হয়ে যাবে। তার মানে আপনার সাধারণ বিজ্ঞানে যেটা করতে হবে, প্রথম কাজে হবে বিগত সালের প্রশ্ন পড়া, বিগত সালের প্রশ্ন। এরপরে কাজ কি হবে? এরপরে কাজ হবে যে মানবদেহ ও রক্ত পড়তে হবে, মানবদেহ ও রক্ত। এরপরে হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি পড়তে হবে, বিভিন্ন রোগ ব্যাধি। তারপর আর কি পড়তে হবে? আর পড়তে হবে খাদ্য ও পুষ্টি পড়তে হবে, খাদ্য ও ভিটামিন বা পুষ্টি, যাই বলেন না কেন, কোন ভিটামিনটা আছে, কোন খাদ্যে কী আছে। তারপরে হচ্ছে বায়ুমণ্ডল, এটা কিন্তু ভূগোলও প্রশ্ন থাকে বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডল ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার যে মৌলিক পদার্থ রয়েছে, বিভিন্ন প্রকার পদার্থ, সেই পদার্থগুলো, বিশেষ করে মৌলিক পদার্থগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার যে কালচার রয়েছে, যেমন এপিকালচার, পিসিকালচার, এই কালচারগুলো পড়বেন, তারপরে হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া পড়বেন, ভাইরাস ও ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে জেনেটিক্স পড়বেন, তারপরে হচ্ছে যেটা পড়বেন বিভিন্ন পরিমাপক যে যন্ত্র রয়েছে, পরমাণু আছে, পরমাণুর গঠন, পরমাণু সংক্রান্ত যা আছে, বিভিন্ন পরিমাপক যন্ত্র, এগুলো মোটামুটি পড়লে আপনার পরীক্ষা অনেকটা কাভার হয়ে যাবে। তবে বিজ্ঞানে বিগত সালে প্রশ্ন অনেক রিপিট হয়, বিভিন্ন বিশেষ করে BCS-এর বিগত সাল এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার বিগত সালগুলো পড়বেন। এই গেল বিজ্ঞান। তাহলে আমাদের আইসিটিতে আমরা কী পড়তে পারি? আইসিটিতে আপনি পড়বেন হচ্ছে যে বিভিন্ন ইনপুট আউটপুট। আইসিটিতে আপনি কী পড়বেন? ইনপুট আউটপুট। এরপরে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, যেমন হচ্ছে ব্লুটুথ, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, হ্যাঁ, তার মানে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন পড়লেন। তারপরে কী পড়তে হবে? তার কম্পিউটার যে বিভিন্ন নেটওয়ার্ক, যেমন স্টার নেটওয়ার্ক, টপোলজি নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক পড়তে হবে। তারপরে হচ্ছে আপনার মাইক্রোসফটের যা কিছু আছে, মাইক্রোসফট সংক্রান্ত যা কিছু আছে সব পড়ে ফেলতেন। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস, অপারেটিং সিস্টেমটা আপনাকে পড়তে হবে। আর যেটা পড়তে হবে যে বুলিয়ান যে আলজেব্রাগুলো আছে, বুলিয়ান আলজেব্রা পড়তে হবে। আর হচ্ছে সংখ্যা পদ্ধতি পড়বেন।
তারপরে আর কি পড়বেন, কম্পিউটার নেটওয়ার্কিং তো পড়ছি, বা ইন্টারনেট নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক ইনপুট আউটপুট পড়বেন, কম্পিউটার মেমোরিটা পড়ে নেবেন। মেমোরি পড়লে মোটামুটি আপনার কম্পিউটার অনেকটাই আপনার কাভার হয়ে যাবে। এরপরে আমাদের যেটা থাকে যে সুশাসন ও নৈতিকতা, সুশাসন ও নৈতিকতাতে যেটা পড়বেন, আগে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। সুশাসন ও নৈতিকতার ক্ষেত্রে, সুশাসন নৈতিকতার ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন, সুশাসন নৈতিকতা, তার মানে কি করবেন, বিগত সালের প্রশ্নগুলো আগে দেখবেন। তারপরে কি দেখবেন, তারপরে দেখবেন যে সুশাসন কোন কোন, সুশাসনের যে সংজ্ঞাগুলো কে কীভাবে বলেছে, সুশাসনের সংজ্ঞা পড়বেন। তারপর হচ্ছে সুশাসনের যে উপাদান, যেমন বিশ্বব্যাংকের মতো সুশাসনের উপাদান হচ্ছে 6টি, জাতিসংঘের মতো 9টি, এই উপাদানগুলো ভালোভাবে পড়বেন, কে কয়টা উপাদান বলেছে। তারপরে নৈতিকতার সংজ্ঞাগুলো পড়বেন, নৈতিকতার সংজ্ঞা, নৈতিকতা ও সুশাসনের মাঝে পার্থক্য, এগুলো এবং মূল্যবোধের মাঝে পার্থক্য, এগুলো সংজ্ঞাগুলো ভালোভাবে পড়বেন। আর মূল্যবোধটা পড়বেন, মূল্যবোধের প্রকারভেদ পড়বেন, পাশাপাশি অধিকার পড়বেন, কোনটা কোন অধিকার, কোনটা রাজনৈতিক অধিকার, কোনটা সামাজিক অধিকার, হ্যাঁ, কোনটা মৌলিক অধিকার, এই অধিকারগুলো মোটামুটি পড়লে আপনার সুশাসন নৈতিকতা অনেকটাই কাভার হয়ে যাবে। এরপর আমাদের আসে ভূগোলে কী পড়বেন, ভূগোলের জন্য আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, বিগত সালের প্রশ্ন ভূগোল, বিগত সালের প্রশ্ন ভূগোল। আর কি পড়বেন, নবম দশম শ্রেণীর বইটা পড়ে ফেলতে হবে একবারে A to Z, নবম দশম শ্রেণী, নবম দশম শ্রেণীর বইটা পড়বেন। আর কি পড়বেন, আর পড়বেন হচ্ছে যে কোপের যে সম্মেলনগুলো আছে সবগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এবং জলবায়ু রিলেটেড যত কিছু আছে, জলবায়ু রিলেটেড সব কিছু পড়ে নিতে হবে। আর এরপরে যদি এটা নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে পাবেন, তারপরে আলাদাভাবে বলছি, সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, যে দুর্যোগ ব্যবস্থাপনার পর্ব, হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ে কোন প্রস্তুতি নেওয়া হয়, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। তারপরে হলো বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে স্থল বন্দরগুলো রয়েছে, যেমন আকাবা সমুদ্র বন্দর, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন থাকে। যেমন লাস্ট 41তম বিশেষ একটা প্রশ্ন ছিল যে প্রণালীর উপর, তার মানে আপনি প্রণালীটাও একটু দেখে নিতে পারেন। তবে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার জন্য যেটা, সেটা হলো ভূমিকম্পটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে, যদি এটা নবম দশম শ্রেণী পাবেন, আলাদাভাবে বলছি। আর একটা হচ্ছে ভূমিকম্পর সাথে আরেকটা জিনিস জড়িত হচ্ছে সুনামিটা একটু ভালোভাবে পড়ে নেবেন। আর হচ্ছে যে উপাদানগুলো, জলবায়ুর যে উপাদান, সেগুলো তো আমি বলছি যে বায়ুমণ্ডল যে স্তর, সেগুলো কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয়েও কাজে লাগবে, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়েও কাজে লাগবে, যে বায়ুমণ্ডলটা খুব ভালোভাবে পড়ে নেবেন। এই গেল ভূগোল ও পরিবেশ সুশাসন। তার আপনার হলো এখন গণিতটা বাকি আছে, গণিত আর মানসিক দক্ষতা। তো গণিত আর মানসিক দক্ষতাতে কী পড়বেন একটু আমরা দেখে নেই। গণিত ও মানসিক দক্ষতার ভিতরে গণিতে প্রথম যেটা পড়বেন, ধারাটা পড়ে নেবেন। গণিতে প্রথম হচ্ছে ধারা পড়বেন, 2 নাম্বার হচ্ছে যেটা করবেন শতকরা পড়ে নেবেন, শতকরা। তবে আগে তো বিগত সালের প্রশ্ন পড়বে না, সেটা বলার অপেক্ষা রাখে না, সেখান থেকে তো পড়তে হবে। তারপরে সেটটা দেখে নেবেন, আর লগ থেকেও কোশ্চেন থাকে, লগটাও দেখে নিতে পারেন। আর বীজগণিতের মান নির্ণয় খুব ইম্পর্টেন্ট, বীজগণিতের মান এখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই, বীজগণিতের মান নির্ণয় এটা এখান থেকে পড়বেন। তারপরে হচ্ছে কোণ, বিভিন্ন প্রকার যে কোণ থাকে, কোণ পড়বেন, বৃত্ত পড়বেন, বৃত্ত সংক্রান্ত যত কিছু আছে সব, আর বিভিন্ন প্রকার কোণ, চতুর্ভুজটা পড়ে নেবেন, চতুর্ভুজ পড়বেন। চতুর্ভুজের ভিতরে কিন্তু সবই আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সবই চলে আসে। এরপরে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে কম্বিনেশন থেকে কিন্তু প্রশ্ন থাকেই, পারমিউটেশন থেকে প্রশ্ন থাকে না, কিন্তু সমাবেশ থেকে থাকে। সমাবেশ না, শুধু সমাবেশটা পড়লে হবে, বিন্যাস না পড়লেও চলবে। আর প্রবাবিলিটিটাও পড়ে নেবেন, প্রবাবিলিটিতে কোন ম্যাথ থাকে, প্রবাবিলিটিটা পড়ে নেবেন। আর হলো অসমতা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই, অসমতাটা একটু ভালোভাবে পড়ে নেবেন, অসমতা একবার প্রশ্ন একটা থাকেই। মোটামুটি এগুলো পড়লে আপনার আর গণিতের 15 অংশের মধ্যে আশা করা যায় যে আপনি 8 থেকে 10 পেয়ে যাবেন, আর বেশিও পেতে পারেন। আর মানসিক দক্ষতাতে প্রথম যেটা পড়বেন সেটা হলো আপনাকে সিরিজ পড়ে নিতে হবে,
তারপরে হলো চিত্র, মানে চিত্রের ভিতরে দেখাবে যে কোন যুক্তি সংখ্যাটি বসানো, হ্যাঁ, চিত্রে সংখ্যা বসানো। তারপরে হলো আপনাকে পড়ে নিতে হবে যে যে ইয়ে থাকবে, যে বিভিন্ন আছে না, যে কোন পণ্যটি আয়নাতে প্রতিফলিত হবে না। তার মানে আয়নার বর্ণ, আয়নার সম্পর্কিত যে বর্ণগুলো আছে, যেমন হচ্ছে আমরা জানি আয়নাতে 11টি বর্ণ আছে, যে বর্ণগুলো আয়নাতে সেম দেখা, আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হতো। যেমন রিলেশন শব্দটিকে আয়নাতে কেমন দেখাবে, তো এরকম থাকে। তার মানে আয়না যে বর্ণ বা শব্দ দেখা যায় সেটাকে আপনাকে দেখে নিতে হবে। এখানে কিন্তু বাংলা বানানও থাকে, তো বাংলা বানান যদি আপনি বাংলা অংশ পড়েন তাহলে কিন্তু এখানে আর আলাদাভাবে পড়ার দরকার নেই, এখানে কভার করে ফেলবে। এরপরে তারিখ ও বার পড়বেন। এরপরে কিন্তু স্থানাঙ্ক থাকে, যে 15 মিটার পূর্বে গিয়ে 13 মিটার পশ্চিমে গেল, পশ্চিম থেকে পূর্ব দিকে গেল, ডাইনে ঘুরলো বামে ঘুরলো, এই যে অংশটুকু এটাকে স্থানাঙ্ক আমরা বলতে পারি। এই স্থানাঙ্কটা ভালোভাবে পড়ে নেবেন, স্থানাঙ্কটা আপনার মোটামুটি পরীক্ষাতে ভালো আসে। এগুলো যদি আপনি পড়েন মোটামুটি আপনার মানসিক দক্ষতা কভার হয়ে যাবে। এই ছিল এই যে টপিকগুলি বললাম, এই টপিকগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন আশা করি আপনার প্রিলিতে 120 নাম্বার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তবে মনে রাখবেন, প্রিলিতে পাস করার জন্য অনেক বেশি পড়তে হয় না, আবার একবার না পড়লেও হয় না, আপনাকে ব্যালেন্স রেখে পড়তে হবে। তবে পড়ার ক্ষেত্রে কিছু কৌশল আছে, যে কৌশলগুলো বললাম এই কৌশলগুলো অবলম্বন করবেন। আর পরীক্ষার আগে সাম্প্রতিক সাধারণ জ্ঞান না পড়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে যেগুলো পড়েছেন সেগুলো যদি আপনি রিভিশন দিয়ে পরীক্ষার হলে ঢোকেন তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর কনফিউশন হবে না, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এই পদ্ধতি নিলে আশা করি আপনারা সফল হবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।